এই যে ভার্বগুলো আপনারা দেখছেন, এই ভার্বগুলো দেখতে প্রাইমারি অক্সিলারির মতো। প্রাইমারি অক্সিলারি মানে যে ভার্বগুলো ওই টেন্সের স্ট্রাকচারের সঙ্গে ইউজ হয়, যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরকম। কিন্তু এদের সঙ্গে একটা করে দেখেন এই টু যুক্ত হয়, অর্থাৎ টোটাল অক্সিলারি ভার্বটা হচ্ছে অ্যাম টু, ইজ টু, আর টু। অর্থাৎ এদের দেখতে অনেকটা প্রাইমারি অক্সিলারি ভার্বের মতো, কিন্তু এরা কাজ করে মডাল ভার্বের মতো। যেমন বিভিন্ন মডাল অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্মটা বসে, সেইভাবেই এই ভার্বগুলোর পরে যে মেইন ভার্বটা বসে সেটা প্রেজেন্ট ফর্মে থাকে বা একদমই রুট ফর্মে থাকে। বাট এই প্রত্যেকটা ভার্বের ব্যবহার যখন আপনি শিখবেন, এরা ভিন্ন মিনিং দিয়ে থাকে এই ভার্বগুলো। খেয়াল করেন, ইউজ অফ এম টু, ইজ টু অ্যান্ড আর টু। সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এই এম টু, ইজ টু এবং আর টু এর ব্যবহার হয়। সাবজেক্ট প্লাস এম টু, ইজ টু, আর টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ কাউকে কোনো কিছু করতে হয়। এটা অনেকটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সঙ্গে আপনি ম্যাচ করতে পারেন। আপনি বলতে পারেন যে যেমন দেখেন, মুক্তাকে প্রথম রান্না করতে হয়, কি লেখা আছে? মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, অর্থাৎ মুক্তা শব্দটা আমার সাবজেক্ট, এই ইজ টু এটা সেমি মডাল অক্সিলারি ভার্ব, এই কুক শব্দটা আমার মেইন ভার্ব। সো মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, অর্থাৎ মুক্তাকে প্রতিদিন ভাত রান্না করতে হয়। এখন আমি যদি বলি সে প্রতিদিন ভাত রান্না করে, অর্থাৎ আমি যদি বলি যে মুক্তা কুকস রাইস ডেইলি, এই সেন্টেন্সটার মিনিং কি? যে মুক্তা প্রতিদিন ভাত রান্না করে। মুক্তা কুকস রাইস ডেইলি, মুক্তা প্রতিদিন ভাত রান্না করে। তো দুটো সেন্টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, আর এটা হচ্ছে যেটা লিখলাম সেমি মডেলের একটা সেন্টেন্স। এখন দুটো সেন্টেন্সের ভিতর পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই এম টু, ইজ টু, আর টু এর তখনই ব্যবহার হয় যখন একটা কাজ, কোন একটা বাধ্যবাধকতা চলে আসে, বাধ্যবাধকতার সহিত করতে হয়, একটা রেসপন্সিবিলিটি, একটা ডিউটি এর মধ্যে চলে আসে, যে এই কাজটা না করলে আমার হয় না, কাজটা আমার করাই লাগে, যে কোনো একটা রিজন। মুক্ত ভাত রান্না করতে হয়, কেন করতে হয়? অর্থাৎ এটা এমন কোনো কাজ যেটা ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনার করা লাগে। মনে করেন আপনার একটা মেয়ে আছে, এখন তাকে আপনি বিয়ে দিচ্ছেন, এখন কেউ চায় না যে তার মেয়ে শ্বশুর বাড়িতে খুব বেশি কাজকর্ম করে খাক, সবাই চায় একটু ভালো থাকুক। এখন আপনি দেখছেন যে আপনার মেয়েকে প্রতিদিন 3 বেলা ভাত রান্না করতে হচ্ছে, তরকারি রান্না করতে হচ্ছে, সংসার সামলাতে হচ্ছে শ্বশুর বাড়ি থেকে। এখন আপনি আপনার নেইবারসদের সঙ্গে বলছেন যে আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিয়েছি, ওর প্রতিদিন কাজ করা লাগে, প্রতিদিন আমার মেয়েটাকে অনেক কাজ করতে হয়। এই যে একটা অনিচ্ছার সত্ত্বে একটা কথা বলা, যে কাজ করতে হয়, এই সেন্সটা প্রকাশ করার জন্য মূলত এম টু, ইজ টু, আর টু এর ব্যবহার হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা টেন্সের স্ট্রাকচার, 18টা মডাল, সেমি মডাল, টোটাল 30টার মতো স্ট্রাকচার আছে। এই 30টা স্ট্রাকচারে ভিন্ন মিনিং দেয়। অনেকগুলোতে মনে হতে পারে যে এরা সেম কাইন্ডস অফ মিনিং আমার দিচ্ছে, বাট প্রত্যেকটার ইনার মিনিং থাকে। সিচুয়েশন অনুযায়ী সেই স্ট্রাকচার ইউজ করে কথা বলতে পারলে কথাটা বুঝতে অনেক বেশি সুবিধা হয়। এই জন্য অনেকগুলো সেম দেখলেও সেম না। জাকিরকে প্রত্যহ অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। এখন যেতে হয়, সে অফিসে যায় কেন? তার অফিসে গেলে সে বেতন পায়, চাকরি করে। তো এই অফিসে যাওয়াটা তার একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, একটা ডিউটির মধ্যে পড়ে। কেউ কিন্তু খালি খালি যেতে চায় না। একটা ছুটির দিন পেলে, একটা শুক্রবার পেলে সবাই একটু ভালো থাকে, আনন্দে থাকে, মনে করে বা আজকে ছুটি পেয়েছি, তাই না? তাহলে যে দিনটা সে যাচ্ছে সেই দিনটা কি হচ্ছে, তার ইচ্ছা না থাকলেও তার যাওয়া লাগতেছে কাজের খাতিরে।
সো এইরকম সেন্স প্রকাশ করার জন্য আমি যদি বলি জাকির প্রতিদিন অফিসে যায়, জাকির গোস টু অফিস এভরিডে, দ্যাটস থিংস। বাট জাকিরকে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, অর্থাৎ কাউকে কোনো কিছু করতে হয়। এখন পড়ে কেন? পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তাই কিন্তু পড়ে। খালি খালি কেউ বই পড়তে চায়? চায় না। তো পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তাই পড়ে। অর্থাৎ একটা কাজের পিছনে একটা রিজন থাকে, এর বাহাইন্ড একটা রিজন থাকে, এই কারণে এই কাজটা আমার করতে হচ্ছে, করা লাগতেছে, আমার ইচ্ছা না থাকলেও কাজটা করা লাগতেছে। এইরকম সেন্স প্রকাশ করার জন্য এম টু ইজ টু আর টু এর ব্যবহারটা হয়ে থাকে। এদেরকে বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্ব। একসঙ্গে সাবজেক্টের পরে এই ভার্ব গুলো বসে, তারপর একটা করে মেইন ভার্ব বসে, যেমন এই কুক, এই গো, এই স্টাডি, এগুলো হচ্ছে মেইন ভার্ব। এবং মেইন ভার্বে অলওয়েজ প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না সেমি মডাল অক্সিলারির পরে। আর এই সেন্টেন্স গুলোকে আপনি যদি নেগেটিভ করতে চান অথবা ইন্ট্রোগেটিভ করতে চান, সেটা একদমই ইজি, বিকজ এখানে আমার অক্সিলারি ভার্ব আছে অলরেডি অ্যাফার্মেটিভ সেন্টেন্সেই, যেমন এই অ্যাম ইজ আর। অর্থাৎ তাদের প্রত্যহ স্কুলে যেতে হয় না, জাস্ট দে আর নট টু গো টু স্কুল এভরিডে। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস নাও। এরপর দেখেন, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যদি আপনি করতে চান, জাস্ট অক্সিলারি ভার্বটাকে আপনার সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। যেমন ইভানকে কি পড়তে হয়? ইজ ইভান টু রিড এভরিডে? ইজ ইভান টু রিড এভরিডে? তাদের কি প্রত্যহ কাজ করতে হয়? আর দে টু ওয়ার্ক এভরিডে? অর্থাৎ এম টু, আর টু, এগুলো কিন্তু একসঙ্গে আগে চলে আসবে না, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। শুধুমাত্র কোনটা? অক্সিলারি ভার্ব। এরপর দেখেন, স্যার আপনার বই এটা কত নাম্বার পেজ স্যার? ওই ইন্ডেক্সে দেখেন, ইন্ডেক্স সূচিপত্রতে দেখেন, মানে একদম প্রথমে দেখেন কোথায় লেখা আছে এম টু ইস টু আর টু এর ব্যবহার, সেখানে পাবেন। আগে ইন্ডেক্স থেকে দেখে আসেন। ওকে, তো এবার দেখেন, এগুলো দিয়ে যদি সেন্টেন্স প্র্যাকটিস করা হয়, এখানে প্রচুর সেন্টেন্স দেওয়া আছে। এটা পিডিএফ ফাইল দিয়ে দিলে আপনারা এই সেন্টেন্স গুলো একটু প্র্যাকটিস করে ফেলবেন সবাই। এখানে যে সেন্টেন্স গুলো দেওয়া আছে এই এম টু ইস টু আর টু ইউজ করে এগুলো প্র্যাকটিস করে ফেলবেন। প্রচুর সেন্টেন্স আছে। জাস্ট রূপা ইজ টু কুক রাইস, রূপাকে ভাত রান্না করতে হয়। ইজ রূপা টু কুক রাইস, রূপাকে কি ভাত রান্না করতে হয়? দেখছেন, জাস্ট অক্সিলারি ভার্ব, মানে কোশ্চেনটা কিভাবে হচ্ছে। রহিম ইজ টু গো টু মার্কেট এভরিডে, রহিমকে প্রতিদিন বাজারে যেতে হয়। ইজ রহিম টু গো টু মার্কেট এভরিডে? তো এইভাবে এগুলো হয়। আর এইখানে আমি বারবার একটা কথা বলি, আপনি যে স্ট্রাকচারই শেখেন না কেন, যে সেন্টেন্সই আপনি শেখেন না কেন, সেন্টেন্সকে কিন্তু ভাঙতে হয়। অর্থাৎ একটা সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করা, এটা করতে হয়। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার বলেন বা ফাংশন বলেন, এগুলো অনেক ভালো থাকে। তো মানে অনেক ভালোভাবে শেখা যায়, অনেক ব্রডেন্স করা যায় নিজের সেন্টেন্স গুলোকে। ঠিক আছে, যেমন দেখেন, বোঝার ট্রাই করেন। আহ শি ইজ টু কুক রাইস, বাংলা অর্থটা হচ্ছে তাকে ভাত রান্না করতে হয়। শি ইজ নট টু কুক রাইস, তাকে ভাত রান্না করতে হয় না। ইজ শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয়? ইজেন্ট শি টু কুক রাইস, তাকে কি ভাত রান্না করতে হয় না? ওয়াই ইজেন্ট শি টু কুক রাইস, তাকে কেন ভাত রান্না করতে হয় না? ওয়াই ওয়ার ইজ শি টু কুক রাইস, তাকে কোথায় ভাত রান্না করতে হয়? ওয়েন ইজ শি টু কুক রাইস, তাকে কখন ভাত রান্না করতে হয়? আপনারা এই সেন্টেন্স গুলোর বাংলা একটু লিখে নিয়ে আসবেন তো নেক্সট ক্লাসে। ইউ আর টু রিড আ বুক, তোমাকে বই পড়তে হয়। ইউ আর নট টু রিড আ বুক, তোমাকে বই পড়তে হয় না। আর ইউ টু রিড আ বুক, তোমাকে কি বই পড়তে হয়? আরেন্ট ইউ টু রিড আ বুক, অর্থাৎ আর নট, তোমাকে কি বই পড়তে হয় না? হোয়াই আর ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয়? হোয়াই আরেন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কেন বই পড়তে হয় না? হাউ আর ইউ টু রিড আ বুক, তোমাকে কিভাবে বই পড়তে হয়?
ওয়েন আরেন্ট ইউ টু রিড আ বুক, তোমাকে কখন বই পড়তে হয় না। বোঝেন কেউ এগুলো? বুঝতে পারেন সেন্টেন্স গুলো? বলেন হ্যাঁ তো। স্যার। কিভাবে সেন্টেন্স গুলো তৈরি হচ্ছে, কিভাবে নেগেটিভ হচ্ছে, কিভাবে ইন্ট্রোগেটিভ হচ্ছে, কিভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ হচ্ছে, জাস্ট সেটা দেখবেন। হ্যাঁ, জাস্ট ওই অ্যাম ইজ আর কে ওটার সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ, অ্যাম ইজ আর সাবজেক্টের আগে আনলে সেন্টেন্স ইন্ট্রোগেটিভ, তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করলে ডাব্লিউএইচ যুক্ত ইন্ট্রোগেটিভ, আবার নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটাও এইভাবে হয়। ওকে, এইবার দেখেন, এই অ্যাম টু ইজ টু আর টু এর মতো ওয়াজ টু ওয়ার টু নামের একটা ভার্ব আছে। ওয়াজ টু ওয়ার টু, এখানে কি আছে খেয়াল করেন, দেখেন লেখা আছে যে আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস, আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। অর্থাৎ আমি এখন বড় লোক হয়ে গেছি একটা লটারি জিতে, বাট আগে আমি প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করতাম, ভাত রান্না করতাম। তো আমি সেই পুরোনো দিনগুলোকে আমি স্মরণ করতেছি, তো আমি বলছি যে আই ওয়াজ টু কুক রাইস, আমাকে রান্না করতে হতো। রহিম সাহেবকে প্রতিদিন অফিসে যেতে হতো, মিস্টার রহিম ওয়াজ টু গো টু অফিস এভরি ডে, মিস্টার রহিম ওয়াজ টু গো টু অফিস এভরি ডে, রহিম সাহেবকে অফিসে যেতে হতো। রূপাকে প্রতিদিন স্কুলে যেতে হতো, রূপা ওয়াজ টু গো টু স্কুল এভরি ডে, রূপা ওয়াজ টু গো টু স্কুল এভরি ডে। তোমাকে প্রতিদিন বই পড়তে হতো, ইউ ওয়ার টু রিড বুক এভরি ডে, ইউ ওয়ার টু রিড বুক এভরি ডে। তাদের প্রতিদিন মাঠে অনুশীলন করতে হতো, দে ওয়ার টু প্র্যাকটিস, দে ওয়ার টু প্র্যাকটিস এভরি ডে ইন দ্য ফিল্ড, দে ওয়ার টু প্র্যাকটিস এভরি ডে ইন দ্য ফিল্ড। ওকে, সো এই সেন্টেন্স গুলো আপনাদের জানতে হবে। তাহলে এম টু ইজ টু আর টু মানে কি, কাউকে কিছু করতে হয়। ওয়াজ টু আর টু মানে কি, কাউকে কিছু করতে হতো, রাইট? এইবার দেখেন এখানে আরেকটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে এই অ্যাম ইজ আর ওয়াজ আর টু এর ভিতরে সাপোজ নামের একটা ওয়ার্ড চলে আসতেছে। এই সাপোজ টু এর বাংলা অর্থটা হচ্ছে কারো কোনো কথা, এই মিউট রাখেন জাহাঙ্গীর রোজা, মিউট রাখেন। কারো কোনো কথা করার কথা, মানে কোনো একটা বিষয় কারো করার কথা, র শব্দটা চলে আসে। বোঝার ট্রাই করেন ভালোভাবে। এম সাপোজ টু, ইজ সাপোজ টু, একসঙ্গে এরা অক্সিলারি ভার্বের কাজ করছে। আর সাপোজ টু এর অর্থ সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা। যেমন আই এম সাপোজ টু গো টু অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের আজ রহিমের বাড়িতে খাওয়ার কথা। দে আর সাপোজড টু ইট অ্যাট রহিমস হোম, তাদের আজ রহিমের বাড়িতে খাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আজ আমার একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার আজ একটা গান গাওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার আজ একটা গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। অর্থাৎ অ্যাম টু ইজ টু আর টু মানে কাউকে কিছু করতে হয়, ওয়াজ টু আর টু মানে কাউকে করতে হতো, আর অ্যাম ইজ আর ওয়াজ আর ইটস সাপোজ টু মানে কারো কিছু করার কথা বা করার কথা ছিল। যেমন সবগুলো সেন্টেন্স যদি একসঙ্গে একটু দেখেন, খেয়াল করেন, হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা। হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার আজ বিমানবন্দরে যাওয়ার কথা না। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি আজ বিমানবন্দরে যাওয়ার কথা। ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি আজ বিমানবন্দর যাওয়ার কথা না। ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি আজ বিমানবন্দর যাওয়ার কথা না।
when is he supposed to go to airport? তার কখন বিমানবন্দর যাওয়ার কথা? why isn't he supposed to go to airport? কেন তার বিমানবন্দরে যাওয়ার কথা না? why isn't he supposed to go to airport? কেন তার বিমানবন্দরে যাওয়ার কথা না? ঠিক আছে। আর was supposed to মানে কি, কথা ছিল। I was supposed to go to airport today, আমার আজ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। I was supposed to catch fish today, আমার আজ মাছ ধরার কথা ছিল। I was supposed to drive a car today, আমার আজ গাড়ি চালানোর কথা ছিল। সো এই জায়গাটাতে আমার কি আসবে? was বা were supposed to। তাহলে কি বিষয়টা ক্লিয়ার? am to is to are to, was to were to, am is আর was are supposed to। আমার একটা কোশ্চেন ছিল সাবজেক্টের পরে এই ভার্ব গুলো বসবে, তারপরে কি হবে? মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। হ্যাঁ বলেন কি করছেন? আর ওই যে ওয়াজ টু ওয়্যার টু ওই স্টার্টে টু যাবেন শুধুমাত্র was to were to? স্যার হ্যাঁ বলেন। এখানে প্রথমে লেখা আছে এরকম আমাকে রান্না করতে হতো আই ওয়াজ টু কুক রাইস হুম আমি যদি বলি স্যার বাংলায় যে আমাকে রান্না করতে হয় তখন কি হবে স্যার I am to cook rice। আই হ্যাভ টু কুক রাইস এটা কি হয় না am to have to মানে করতে হবে। তো আমার রান্না করা have to এর বাংলা অর্থ হচ্ছে কাউকে কিছু করতে হবে। আমরা সেখানে আসতেছি এখন। তো এই পর্যন্ত কি বুঝতে পারছেন কি বললাম? সবগুলো বুঝতে? স্যার একটা কথা ছিল স্যার বলেন কি কথা? ওয়াজ যখন হবে তখন কি ভার্বের কোন ফর্মটা বলবে স্যার বি ওয়ান প্রেজেন্ট না বি ফর্ম, টু প্রেজেন্ট ফর্ম, কোনো ভি টু না, প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, বি ওয়ান, বি অন। ওকে, এইবার দেখেন আমরা আসবো এই হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু। এই জায়গাটা কি খেয়াল করেন, হ্যাভ টু, হ্যাজ টু অ্যান্ড হ্যাড টু, এই যে শব্দগুলো আপনারা দেখছেন এই শব্দগুলো হচ্ছে ভার্ব। এদেরকে বলে অক্সিলারি ভার্ব। কোন অক্সিলারি? প্রাইমারি অক্সিলারি। এরা বসে কোথায়? এরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, অ্যাম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, ওয়াজ আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। কিন্তু এই জায়গাটাতে এই প্রাইমারি ভার্বগুলোর সঙ্গে একটা করে টু বসতেছে একসঙ্গে, যেটাকে বলা হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব, এবং সাবজেক্টের পরে এই ভার্বগুলোকে ব্যবহার করলে একটা নতুন ধরনের মিনিং দিচ্ছে বা সেন্স দিচ্ছে, যেটা অন্য কোনো স্ট্রাকচার দিয়ে, কোনো টেন্স দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। এই জন্য এটা আমাদের শিখতে হবে, মনের হোল সেন্সটাকে আরো ব্রডেন্স করার জন্য, আরো বাড়ানোর জন্য। খেয়াল করেন, হ্যাভ টু, হ্যাজ টু অ্যান্ড হ্যাড টু হচ্ছে একটি সেমি মডাল অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ বসে। কথাটা বুঝেন? আমরা মনে করি কি হ্যাভ ভার্বের তিনটা ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। না, হ্যাভ, হ্যাড, হ্যাড। হ্যাজটা কি ফর্ম? থার্ড পারসন ফর্ম। একটা সেন্টেন্সের সাবজেক্ট যখন থার্ড পারসন হয়, সিঙ্গুলার নাম্বার, তখনই হ্যাজ বসে, অন্য কোথাও না। তো দেখেন প্রেজেন্ট টেন্সে কিন্তু হ্যাজ বসবে। তো প্রেজেন্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ বসে, সাবজেক্ট থার্ড পারসন হলে, সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, বাকি সব জায়গাতে হ্যাভ। আর হ্যাড পাস্ট টেন্সে বসে, যে কোনো পার্সনের পরিবর্তে হ্যাড বসে। তো হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাজ টু, এই দুটোর মিনিং হচ্ছে কাউকে কিছু করতে হবে। আর যেটা আছে হ্যাড টু, এই সে ডি, ওইটার মানে হচ্ছে এই দেখেন, এই যে কাউকে কোনো কাজ করতে হয়েছিল। মানে আপনারা কিন্তু গুলিয়ে ফেলবেন, কথাটা বোঝেন। এম টু, ইজ টু, আর টু মানে করতে হয়। ওয়াজ টু, ওয়ার টু করতে হতো। হ্যাড টু করতে হয়েছিল। ওয়াজ টু, ওয়ার টু অতীতে একটা কাজ আমি করতাম, আমার করা লাগতো, করতে হতো। আর এটা হচ্ছে করতে হয়েছিল। বোঝেন পার্থক্য? কি বলছি বোঝা ট্রাই করেন। এম টু, ইজ টু, আর টু করতে হয়, হ্যাভ টু, হ্যাজ টু করতে হবে, হবে। ঠিক আছে। আর সাপোজ টু মানে করার কথা। খেয়াল করেন, আই হ্যাভ টু গো দেয়ার, আমার সেখানে যেতে হবে। হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, সাবজেক্ট থার্ড পারসন হলে হি হ্যাজ বসবে। তাকে কাজটি করতে হবে, এখানে তাকে হবে, আমার না। সো তাকে কাজটি করতে হবে। দে হ্যাভ টু রিড আ বুক, তাদের বই পড়তে হবে। মিতা, দেখেন থার্ড পারসন সিঙ্গুলার, মিতা হ্যাজ টু কাম হিয়ার এট নাইট, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে, আসতে হবে। জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে। আমার মেইন ভার্ব কোনটা? এই গো, ডু, রিড, কাম, ক্যাচ,
এগুলো মেইন ভার্ব। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। দেখেন ওই ইউজ টু ভার্বটা আপনাদেরকে আমি যেভাবে দেখিয়েছিলাম, ইন দ্য সেম ওয়ে এই ভার্বগুলোকে আপনি হ্যাভ নট টু বা হ্যাজ নট টু দিয়ে নেগেটিভ করতে পারবেন, বাট ইফ ইউ ইউজ ডোন্ট হ্যাভ টু অর ডাজন্ট হ্যাভ টু, দ্যাট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট। এইটা দিয়েও নেগেটিভ করা যায়, যেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ করি। আমার সেখানে যেতে হবে না, আই হ্যাভ নট টু গো দেয়ার, or you can also say I don't have to go there. But according to modern English grammar, if you use don't have or doesn't have, it will be better or appropriate. আমাকে কাজটি করতে হবে না, I don't have to do the work. জাকিরকে মাছ ধরতে হবে না, জাকির doesn't have to catch fish। বোঝেন doesn't have কেন? আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, ওই হ্যাজটা আমার থার্ড পারসন ফর্ম প্রেজেন্ট টেন্সে, ইনডিফিনিট টেন্সে। আর যখন আমি নেগেটিভ করতেছি, আমার নিয়ম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স যদি আমি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি এবং সেখানে সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে, আমার ডাজ বসাতে হবে। আর ডাজ বসানো মানে মেইন ভার্বের সঙ্গে এস বা ইয়েস থাকে না, মানে মেইন ভার্বের থার্ড পারসন ফর্ম থাকে না। অর্থাৎ হ্যাভ এর থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ, ওই হ্যাজ থাকবে না, ওটা রুট ফর্মে চলে আসবে। হ্যাজ এর রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ। এই জন্য জাকির ডাজন্ট হ্যাভ টু ক্যাচ ফিশ, এটা আমি দেখাইছিলাম না একদিন ওই হ্যাভ হ্যাজ হ্যাড এর ক্লাসে, টু ডাজ ডিড যেদিন দেখাচ্ছিলাম প্রাইমারি অক্সিলারি টেন্সের পরের ক্লাসগুলোতে আমি বলছিলাম এগুলো নিয়ে, কিন্তু মনে আছে? ইয়েস। তো দেখেন রতনকে লন্ডনে যেতে হবে না, রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। কি হবে? রতন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। ইন্টারোগেটিভ কি হচ্ছে? এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে, যে করিমকে কি আজ লন্ডনে যেতে হবে। এগুলো খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স, স্পোকেন ইংলিশ ডে টু ডে লাইফে অনেক বেশি ব্যবহার করতে হয়। করিমকে কি আজ লন্ডনে যেতে হবে? দেখেন কি লেখা আছে, যে ডাস করিম হ্যাভ টু গো টু লন্ডন, ডাস করিম হ্যাভ টু গো টু লন্ডন। তোমার কি এখন স্কুলে যেতে হবে? ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও, ডু ইউ হ্যাভ টু গো টু স্কুল নাও। রুমার কি আজ রান্না করতে হবে? ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে, ডাজ রুমা হ্যাভ টু কুক টুডে। রুমার কি এখন আজ রান্না করতে হবে? এরপর কি আছে দেখেন, রুমার কি আজ স্কুলে যেতে হবে না? ডাজেন্ট রুমা হ্যাভ টু গো টু স্কুল টুডে, ডাজেন্ট রুমা হ্যাভ টু, এটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তোমার কি আজ রাতে বই পড়তে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু রিড বুক টুনাইট, ডোন্ট ইউ হ্যাভ টু রিড আ বুক টুনাইট। জাকিরকে কি মাছ ধরতে হবে না? ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে, ডাজেন্ট জাকির হ্যাভ টু ক্যাচ ফিশ টুডে। তো এইভাবে এই সেন্টেন্স গুলো প্র্যাকটিস করতে হবে। এরপর দেখেন আমরা যদি আরেকটু ইন ডিটেলস এটাতে আসি, খেয়াল করেন ডাব্লিউএইচ ওয়ার্ড যখন আমরা ইউজ করবো ভালোভাবে দেখবেন। ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, সাবজেক্ট হচ্ছে ইউ, হ্যাভ টু হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব, প্র্যাকটিসটা মেইন ভার্ব। তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না। তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। তোমার কি প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে না? ডোন্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। কবে থেকে তোমাকে অনুশীলন করতে হবে? ওয়েন ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তোমাকে কেন প্রতিদিন ইংরেজি অনুশীলন করতে হবে? হোয়াই ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, হোয়াই ডু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে। এইবার দেখেন এই জায়গাটা সাবজেক্ট থার্ড পারসন, এই জন্য হ্যাজ বসবে, আর নেগেটিভ বা ইন্টারোগেটিভে ডাস বসবে, আর ডাস বসলে ওই হ্যাজটা হ্যাভ হয়ে যাবে। যেমন রিপন হ্যাজ টু গো টু লন্ডন, বাংলা অর্থ হচ্ছে রিপনকে লন্ডনে যেতে হবে। রিপন ডাজেন্ট হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে লন্ডনে যেতে হবে না। ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে? ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কি লন্ডনে যেতে হবে না। ওয়াই ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কেন লন্ডনে যেতে হবে। ওয়াই ডাজেন্ট রিপন হ্যাভ টু গো টু লন্ডন, রিপনকে কেন লন্ডনে যেতে হবে না। ওয়েন ডাজ রিপন হ্যাভ টু গো টু লন্ডন, অর্থাৎ এই ডাজ ব্যবহার করা মানে ওই হ্যাজ আর থাকবে না, ওটা হ্যাভ হয়ে যাবে। হ্যাজটা শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমার থাকে। এরপর হচ্ছে হ্যাড টু।
হ্যাড টু মানে কাউকে কোনো স্যার কাজ একটা কোশ্চেন ছিল করতে হয়েছিল, বলেন। স্যার কি মানে হ্যাভ বোধক শব্দতে আমরা জাস্ট হ্যাজ ব্যবহার করতে পারবো, কিন্তু যখন ওটা না বোধক শব্দ চলে যাবে তখন আমরা ওই ডাজ নটের সাথে মানে আর ওই যে হ্যাজ যুক্ত করতে পারবো না, হ্যাভ হ্যাভ চলে আসবে। জি। ঠিক আছে। এরপর দেখেন হ্যাড টু, সাবজেক্টের পরে হ্যাড টু বসবে, ঠিক আছে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিন্তু যখন আপনি নেগেটিভ করবেন আপনার ডিড বসাতে হবে। আর ডিড হচ্ছে একটা পাস্ট ফর্মের ভার্ব, আবার হ্যাডও হচ্ছে একটা পাস্ট ফর্মের ভার্ব। তো দুটো পাস্ট ফর্মের ভার্ব পাশাপাশি বসতে পারে না। তো ডিড বসে গেলে ওই হ্যাডটা আবার হ্যাভ হয়ে যাবে। ওইখানে যেমন বলছি হ্যাজটা, ওটা থার্ড পারসন ফর্ম, ওই ডাজ বসলে হ্যাভ হয়ে যাবে, এখানে ডিড বসলেও হ্যাডটা হ্যাভ হয়ে যাবে। হ্যাজটা হ্যাভ হবে, এখানেও হ্যাডটা হ্যাভ হবে। মানে কি, খেয়াল করেন, আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আই হ্যাড টু গো, আই ডিডেন্ট হ্যাভ টু গো। যেমন আমি গতকাল রাজশাহী গিয়েছিলাম, আই ওয়েন্ট টু রাজশাহী ইয়েস্টারডে। আমি গতকাল রাজশাহী যাইনি, কি হবে, আই ডিডেন্ট গো টু রাজশাহী ইয়েস্টারডে। ডিড বসানো মানে ওই ওয়েন্ট আর হবে না, ওয়েন্ট মানেও যাওয়া, গো মানেও যাওয়া। ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্মের ভার্ব, ডিডও একটা পাস্ট ফর্মের ভার্ব। সো ডিড বসা মানে ওই ওয়েন্ট শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে। আর নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করলে ডিড দিয়ে করতে হয়, এটা আমার নিয়ম, অক্সিলারি ভার্ব নিতে হয়। আর ডিড বসানো মানে ওই ভার্বের পাস্ট ফর্ম আর থাকে না পাস্ট টেন্সে, ভার্বের প্রেজেন্ট ফর্ম নিতে হয়। তার মানে আই ওয়েন্ট টু রাজশাহী, আই ডিডেন্ট গো টু রাজশাহী। ডিড ইউ গো টু রাজশাহী? আই বট এ মোবাইল ইয়েস্টারডে। আমি গতকাল একটা মোবাইল কিনেছিলাম, বাই মানে কেনা, এর পাস্ট ফর্ম হচ্ছে বট। তুমি কি মোবাইল কিনেছিলে? ডিড ইউ বাই আ মোবাইল ইয়েস্টারডে? আমি মোবাইল কিনিনি, আই ডিডেন্ট বাই আ মোবাইল ইয়েস্টারডে। আমি তো কিনেছিলাম, ইয়েস আই বট আ মোবাইল ইয়েস্টারডে। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম হয়, আর নেগেটিভ বা ইন্ট্রোগেটিভে ডিড দিয়ে ওটা করতে হয়। আর ডিড দিয়ে করা মানে যে মেইন ভার্বটা থাকে ওটার পাস্ট ফর্মে থাকে না, প্রেজেন্ট ফর্মে চলে আসে। সো আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন? ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন? আমাকে কি লন্ডনে যেতে হয়নি? আমাকে কি লন্ডনে যেতে হয়নি? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন? ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন? আমাকে কি লন্ডনে যেতে হয়নি? বুঝতে পারছেন সবাই এটা? আরো দেখেন স্যার একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন। আই হ্যাভ টু গো টু লন্ডন, আমি লন্ডনে গিয়েছিলাম, গিয়েছিলাম আমাকে না, লন্ডনে কেমন হয়েছিল? হুম, আমাকে লন্ডনে যেতে হয়েছিল, হ্যাঁ, আমাকে যেতে হয়েছিল, এরকম হবে। এটা যদি আমি না বোধক করি, শুধু অ্যাড্রেস নট বসাইলে হবে? হবে, আই হ্যাভ নট হবে, বাট ওইটা নিয়ম না, নিয়ম হচ্ছে ডোন্ট বা ডাজেন্ট বা ডিডেন্ট ব্যবহার করে নেগেটিভ করা, ঠিক আছে? ওইটা হচ্ছে ওল্ড গ্রামারে হতো, এখন মডার্ন গ্রামার অনুযায়ী ওইটা হয় না। মিউট রাখেন ফরিদা আক্তার। এবার দেখেন, খেয়াল করেন, জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকিরকে ইংরেজি শিখতে হয়নি, জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল? ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি? ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল? ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? ওয়াই ডিড জাকির, আগে WH ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন হ্যাভ টু, তারপরে গিয়ে আমার এই লার্ন ভার্বটা। সো ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল? হোয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ? তাহলে আমি কয়টা ভার্বের কথা বললাম টোটাল? 5টা। দেখেন, প্রথমত হচ্ছে এম ইজ আর টু, এর মানে হচ্ছে সাবজেক্টকে কোনো কিছু করতে হয়। এরপর হচ্ছে ওয়াজ ওয়ার টু, ওয়াজ টু বা ওয়ার টু, সাবজেক্টকে কোনো কিছু করতে হতো। এরপর হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার সাপোজ টু,
কারোর কোনো কিছু করার কথা বা করার কথা ছিল। আর কি হ্যাভ টু বা হ্যাজ টু, মানে কাউকে কিছু করতে হবে। হ্যাজটা তখন বসবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, করতে হবে। আরেকটা কি হ্যাড টু, কাউকে কিছু করতে হয়েছিল। সাবজেক্টের পরে এই ভার্বগুলো বসে, তারপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আর নেগেটিভ ইন্ট্রোগেটিভও এই ভার্বগুলোর সাথে নট বসালে নেগেটিভ হয়, সাবজেক্টের আগে ভার্বগুলোকে আনলে ইন্ট্রোগেটিভ হয়। বাট এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ক্ষেত্রে ওই ডু নট, ডাজ নট, ডিড নট দিয়ে, মানে পাস্ট টেন্স বা প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স গুলোকে যেভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা হয় ওইভাবে করলে বেশি ভালো হয় বা বেটার হয়। এই কিছু না, একদম সিম্পল বিষয়। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? করে করলে ভালো হয়, পড়ার যে একটু তাড়াতাড়ি আপনি পারিও বলতেন আগে, কি কথা? কারণ একটু আগে বলছিলেন আর কি, আমি ঠিক খেয়াল করতে পারিনি। যখন ওয়াজ টু ওয়ার টু হবে, এই ওয়াজ টু ওয়ার টু কি পাস্ট ইনডিফিনিট মনে করব? না, পাস্ট ইনডিফিনিট টেন্স তো কেউ কিছু করেছিল, এটা পাস্ট ইনডিফিনিটের ওই সেন্সে পড়ে, বাট অ্যাকচুয়ালি এটা কোনো পাস্ট ইনডিফিনিট টেন্স না, সেই স্ট্রাকচার না। এটা পাস্টের একটা সেন্সের মধ্যে যায়, একটা টাইমের মধ্যে যায়, পাস্ট টাইমের মধ্যে যায়। কিন্তু এটার মানে কি, আমার মিনিং বুঝতে হবে। আপনি টেন্সকে কেন জড়াবেন? মিনিং বুঝতে হবে, টাইম বুঝতে হবে। সেটা হচ্ছে কাউকে কোন একটা কাজ অতীতে বাধ্যতামূলকভাবে করা লাগতো। মনে করেন আপনার পিতা একজন ব্যাংকার ছিল, ইওর ফাদার ওয়াজ আ ব্যাংকার, এখন সে রিটায়ার্ড অফিসার। তো আপনার সামনে সে বলতেছে আমার প্রতিদিন 9টা থেকে 5টা অফিসে যাওয়া লাগতো, প্রতিদিন আমাকে অফিস করতে হতো। এই যে কথাটা, এটা আপনি কোন টেন্স দিয়ে বলবেন? এটা এই ওয়াজের ব্যবহার ছাড়া অন্য কোনো টেন্স দিয়ে, কোনো ভার্ব দিয়ে, কোনো কিছু দিয়ে করতে পারবেন না। অর্থাৎ আমাকে অফিসে যেতে হতো, আমার অফিসে যাওয়া লাগতো, আমি পুরোনো স্মৃতিগুলোকে মেমোরাইজ করতেছি, মনে করতেছি, স্মরণ করতেছি, ওই জিনিসটা নিয়ে আমি আফসোস করতেছি, ওই কষ্টের দিনগুলোকে আমি রিয়েলাইজ করতেছি। তো আমি বলতে চাই ওয়াজ টু গো টু অফিস এভরি ডে, আমাকে যেতে হতো। তাহলে কি এটাই দাঁড়ায় স্যার, ওই যে যদি অতীতে যদি কাজ না থাকে তাহলে ওয়াজ ওয়ার? আরে বাবা, এইসব কি ধরনের উল্টো পাল্টা কথা বলেন আপনি? বোঝেন না কথা, মিনিং বোঝেন না? কাউকে কোনো কাজ করতে হতো বাধ্যতামূলক ভাবে, একটা কাজ কারো করার ইচ্ছা না থাকলেও কারো করা লাগতো, করতে হতো, এই সেন্সটার জন্যই বসে, অন্য কোনো কিছু না। এগুলোকে আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে জটিল করে ফেলি। কাজগুলোর ব্যাপারে আর কি হুম, বুঝতে পেরেছি স্যার। করতে হতো। পার্টি লেভেলের একটা উদাহরণ দিয়ে দেন স্যার এটার সাথে, তাহলে বুঝতে পারছি ভিডিওগুলো বারবার দেখলে পাস্ট ক্লিয়ার হয়ে ইনডিফিনিট যাবে। টেন্সের মধ্যে এটা আসে না, পাস্ট ইনডিফিনিটের কোনো কিছু এটার মধ্যে আসে না। পাস্ট ইনডিফিনিট মানে কি, আমি অফিসে গিয়েছিলাম, এই ছাড়া তো আর কিছু না, এই ছাড়া আর কিছুই না। পাস্ট মানে ইনডিফিনিটের সাথে এর কোনো সম্পর্ক নেই। জি, বাধ্যতামূলক এবং অতীতে আমার করা লাগতো এই কাজ, ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাকে করতে হতো। বলেন। স্যার আমরা টেন্স সম্পর্কে মোটামুটি যতটুকু জানি স্যার, আমার মনে হয় স্যার এই মডেল ভার্ব সম্পর্কে আমাদের ধারণা নাই, বিধায় মনে হয় আমরা মানে ফ্রি হ্যান্ডের রাইটিং বা হ্যাঁ, করতে পারি না অনেকে বারবার শুধু এটার মধ্যে এটা জড়াই ফেলে, শুধু বলে কি যে মডাল ভার্ব গুলো কোন টেন্সের মধ্যে যাবে, কোনটা কোন টেন্সের মধ্যে যাবে। এটা কোনো টেন্সের মধ্যে যায় না, বুঝছেন? এটা আলাদা স্ট্রাকচার, আলাদা ক্যাটাগরি সেন্টেন্স ক্রিয়েট করে। ইট এক্সপ্রেসেস অ্যাকচুয়ালি প্রবাবিলিটি, পসিবিলিটি, অ্যাবিলিটি, মোরালিটি। হ্যাঁ, এই সেন্স গুলো এরকম express করে। স্যার এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যে এখানে আমাদের am is আর এদের সাথে টু আছে, ওয়াজ ওয়ার এর সঙ্গে জি, টু আছে, এটা দেখে টু আমরা আছে, কি বুঝি? এটা ফ্রেজাল এটা ভার্বের মতো কাজ করে। জি, ইভেন এ দেখেন আরো একটা মডাল ভার্ব আছে, এটা আপনারা বুঝবেন না। আরো একটা মডাল ভার্ব আছে, আমি সেটা দেখাইনি। সেটা কেমন জানেন? মনে করেন আহ, এইগুলো মানে টেন্সের মধ্যে নেওয়া যায় না, আপনি অবাক হয়ে যাবেন, দেখতে একদম টেন্সের মতো মতো বাট এটা টেন্স না। কেমন দেখবেন? আপনি মনে করবেন এটা অবশ্যই টেন্সের সেন্টেন্স। দেখেন আমি আপনাকে বলি সেন্সটা, এটা ডিপলি বুঝতে হয়, এটা এতটা সহজ সহজ বিষয় না। দেখেন, মনে করেন আহ এরকম একটা সেন্টেন্স যদি লিখি, হি ইজ গোয়িং টু শপ। শপ মানে দোকান। এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে সে দোকানে যাচ্ছে। এটা কোন টেন্সের সেন্টেন্স? কোন টেন্স বলেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ
গোয়িং টু শপ কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝছেন তো? এখন আমি যদি আরেকটা সেন্টেন্স লিখি, হি ইজ গোয়িং টু ওপেন আ শপ। এই যে সেন্টেন্সটা লিখলাম না, এটা কোন টেন্স? এটা দেখলেও বলবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমার এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? আমি তো সেটাই দেখতেছি আমার চোখে। বাট না, এখানে আমার পার্থক্য আছে। ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে কি? ফিউচার দেখছেন আবার সেই টেন্সের মধ্যে টেন্স না, দেখেন বোঝেন। হি ইজ গোয়িং বাংলা অর্থ কি? সে যাচ্ছে দোকানে। কোথায় যাচ্ছে? দোকানে। হি ইজ গোয়িং টু শপ, অর্থাৎ সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্ব আছে। কিন্তু দেখেন এই যে সেন্টেন্সটা, এর বাংলা অর্থ কি জানেন? হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, সে একটা দোকান খুলতে যাচ্ছে। আমার এই সেন্টেন্সটার বাংলা অর্থ সে দোকানে যাচ্ছে, আর এই সেন্টেন্সটার বাংলা অর্থ সে একটা দোকান খুলতে যাচ্ছে। কি বললাম? সে একটা দোকান খুলতে যাচ্ছে। এখন সে দোকান খুলতে যাচ্ছে মানে সে এখন দৌড়াচ্ছে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কিন্তু এখন দৌড়ানো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন কি? কোনো একটা কাজ কেউ এই মুহূর্তে করছে, এই মুহূর্তে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে তাকে কি বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। আমি বই পড়তেছি, আই এম রিডিং বুক। আমি আপনাদের ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস। আপনারা আমার ক্লাস করছেন, ইউ আর ডুইং মাই ক্লাস। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইনস্ট্যান্টলি, সাডেনলি, এই মুহূর্তে কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালেই তাকেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন সে দোকানে যাচ্ছে, হি ইজ গোয়িং টু শপ, সে এখন যাচ্ছে, ওটা বোঝা যাচ্ছে সে যাচ্ছে। কিন্তু এই যে সেন্টেন্সটা হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এর মানে কি? এর মানে হচ্ছে সে একটা দোকান খুলতে যাচ্ছে। এখন দোকান খুলতে যাচ্ছে মানে সে কিন্তু এখন দৌড়াচ্ছে, এরকম মিনিং দেয় না। সে একটা দোকান লঞ্চ করতে যাচ্ছে, অর্থাৎ সামনে সে একটা দোকান খুলবে, একটা দোকান ওপেন করতে যাচ্ছে, একটা দোকানের ইনঅ্যাগুরেট সিরিমনি করতে যাচ্ছে, উদ্বোধন করতে যাচ্ছে। অর্থাৎ এইখানে এই ইজ গোয়িং টু, এটা একসঙ্গে, এটাকে বলা হয় একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব। আর এই ওপেন শব্দটা এই সেন্টেন্সের মেইন ভার্ব। দেখেন এখানে আর কোনো ভার্ব আছে গোয়িং ছাড়া? নেই। এখানে আরেকটা ভার্ব আছে না, কি? ওপেন। এই ইজ গোয়িং টু কে বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্ব, আর এই ওপেনটা মেইন ভার্ব। এটা একটা পসিবিলিটি বোঝায়, সামনে কেউ কোনো কাজ করবে, করতে যাচ্ছে, একটা কাজ হতে যাচ্ছে, জিনিসটা এখন দৌড়াচ্ছে না। এই মানুষটা এখন দৌড়াচ্ছে না দোকান খোলার জন্য, বলছে যায় যে আমি একটা দোকান খুলতে যাচ্ছি, মানে একটা দোকান খুলবো, অর্থাৎ একটা দোকানে লঞ্চ করব। কথা কি বোঝেন কি বললাম? তো এরকম অনেক ডিফারেন্স আছে। তাহলে কি এটা কি ফিউচার টেন্সের মধ্যে পড়ে? ফিউচার টেন্স না, প্রবাবিলিটি বোঝায়, পসিবিলিটি বোঝায়। এরা আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স ক্রিয়েট করে। রিসেন্ট রিসেন্ট এটা কোনো টেন্স রিসেন্ট টাইমের মধ্যে কেউ কোনো একটা কাজ করতে যাচ্ছে, একটা পসিবিলিটি, একটা সম্ভাবনা বোঝায়। কথা বুঝতে পারছেন? অব্লিগেশন দেয় এই ভার্ব গুলো, মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্ব। ঠিক আছে? আপনি বলতে পারেন এর পরিবর্তে যে হি উইল ওপেন আ শপ, দ্যাট ইজ অলসো রাইট সেন্টেন্স, বাট এটাও আমার একটা সেন্টেন্স। আমার যে উইল যে শব্দটা, ওটা কি? এই যে ফিউচার টেন্স বলছেন, ওটাও আমার মডাল ভার্ব। শ্যাল বা উইল কি? মডাল ভার্ব। বুঝতে পারছেন? তো এটা কি? এটা হচ্ছে সেমি মডাল ভার্ব। এই যে ইজ গোয়িং টু, এদের পরে যদি দেখেন আরেকটা ভার্ব আছে। যেমন এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি না, এখন আমি ক্লাস নেওয়ার শুরুতে বলি না যে নাও আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দিস টপিক। এই যে গোয়িং টু এর পরে ডিসকাস, তার মানে আমি আরেকটা ভার্ব ব্যবহার করলাম, কিন্তু এর মানেটা হচ্ছে এটা আমার একটা, মানে একদম যে অ্যাকচুয়াল কন্টিনিউয়াস যেটা ওই টেন্সের মধ্যে এটা পড়ে না, এটা এই স্ট্রাকচারে চলে আসে, সেমি মডাল অক্সিলারি ভার্ব। বুঝতে পারছেন কি বললাম? এই দেখেন, জি স্যার। এই দেখেন এই যে am is আর অজয়ের গোয়িং টু মানে কি? বর্তমান এবং ভবিষ্যৎকালকে নির্দেশ করে। আর অজয়ের গোয়িং টু অতীতকালকে নির্দেশ করে। আমি ভাত রান্না করতে যাচ্ছি, আই এম গোয়িং টু কুক রাইস, অর্থাৎ অ্যাম গোয়িং টু, এখানে এটাই অক্সিলারি ভার্ব। এর পরে আমার একটা ভার্ব আছে কুক। আমি একটি দোকান চালু করতে যাচ্ছি। তুমি কি ইংরেজি শিখতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু লার্ন ইংলিশ, এই লার্ন আমার মেইন ভার্ব এখানে। সে ক্রিকেট খেলতে যাচ্ছে, ইজ গোয়িং টু প্লে ক্রিকেট, এই ইজ গোয়িং টু আর গোয়িং টু এর পরে আরেকটা ভার্ব আছে। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে, এটাকে বলা হয় সেমি মডাল অক্সিলারি ভার্ব। এটাও
have to, has to, had to, am to, is to, are to, was to, were to, am is আর was are supposed to, are going to। এটা পরে যদি আরেকটা ভার্ব থাকে এটাকে সেমি মডাল অক্সিলারি ভার্বের সেন্সের মধ্যে বা স্ট্রাকচারের মধ্যে নিতে হয়। মানে কাজটা যে এখনই সে দৌড়াচ্ছে বিষয়টা এরকম না, করবে সামনে, ঠিক আছে, হবে। তো এই হচ্ছে বিষয়। আর আরো কিছু মডাল ভার্ব বাকি আছে, সেটা হচ্ছে মডাল ভার্বের উপর আরেকটা ক্লাস নিয়ে আমি এর একটা সামারাইজ করবো একদম প্রথম থেকে, অর্থাৎ এই প্রত্যেকটা টেন্স থেকে শুরু করে মডাল সেমি মডাল দিয়ে কতগুলো মিনিং দেয়, কেমন অর্থ দেয়, এবং সেগুলো নেগেটিভ ইন্টারোগেটিভ তার কি মিনিং দেয় সেইটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। এখানে বাকি আছে হ্যাড বেটার, উড রেদার, উড লাইক টু, এরকম কিছু ভার্ব বাকি আছে। এই ভার্বগুলো কমপ্লিট করে আমি ওই পুরো সামারাইজটা করে দিব। আর এই ক্লাস শেষে আমি আজকে আপনাদের করে দিব, আর দেরি করব না,